আজকে এটাই লাস্ট চ্যাপ্টার 17 ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। এরপরে তোমাদের আর কোনো চ্যাপ্টার বাকি থাকে না। ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা আমি তোমাদের পড়াচ্ছি, তবে আমার ধারণা তোমরা অন্য কোনো কোর্সে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট পড়েছো। যাই হোক, অন্য কোর্সে পড়ে থাকলেও সেটা অ্যাপ্লিকেশনটা পড়েছো। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট আসলে টিকিউএম এর থিওরি, টিকিউএম এর টুল বা টেকনিক, যেটাই বলো, টুল বলো টেকনিক বলো, টিকিউএম এর একটা টুল বা টেকনিক বা একটা মেথড। এটা অন্য কোনো কোর্সের মেথড না, এটা টিকিউএম এর মেথড, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সমস্ত ফ্যাক্টর তোমার প্রোডাক্ট কোয়ালিটিকে প্রভাবিত করে, এফেক্ট করে, those factors which affect quality of your product seriously, সেই ফ্যাক্টরগুলোকে you have to identify those factors at the design stage and try to eliminate those factors at the design stage. কাস্টমারের কাছে যাওয়ার পর এই ফ্যাক্টরগুলো এলিমিনেট করা সম্ভব না। প্রোডাক্ট ডিজাইন এবং প্রোডাকশন স্টেজেও এটা এলিমিনেট করা একটা সহজ ব্যাপার না। এই ফ্যাক্টরগুলো যদি তুমি ডিজাইন অফ এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করতে পারো যে এই ফ্যাক্টরগুলোই তোমার কোয়ালিটি প্রবলেমের জন্য দায়ী বা কোয়ালিটি ডেটোরিয়েট করার জন্য দায়ী, তাহলে তোমার এটা ডিজাইন স্টেজেই এলিমিনেট করতে হবে, প্রোডাকশন স্টেজে না, ডিজাইন স্টেজে। তোমার ডিজাইন অফ এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্যই হচ্ছে কোন কোন ফ্যাক্টর কোয়ালিটিকে প্রভাবিত করে, ইম্প্যাক্ট ফেলে, সেই ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করো এবং এলিমিনেট দোজ ফ্যাক্টরস পসিবলি এট দ্য ডিজাইন স্টেজ। যে সমস্ত ফ্যাক্টর খুব বেশি সিরিয়াসলি প্রভাবিত করে, ইম্প্যাক্ট ফেলে বা এফেক্ট করে, সেগুলোকে বলে রেড এক্স ফ্যাক্টর, রেড এক্স। আর যেগুলো ফ্যাক্টর মডারেটলি এফেক্ট করে, I mean those factors which have moderate effect on quality, moderate effect on quality, সেগুলোকে বলে পিঙ্ক এক্স ফ্যাক্টর। আর those factors which create impact or has serious effect on quality, those factors are called red X factor. তোমার উদ্দেশ্য হচ্ছে যে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের আগে তুমি গেস করতে পারো যে এই ফ্যাক্টরগুলো, ধরো দেখ ফ্যাক্টর এ বি সি ডি, এই ফ্যাক্টরগুলো কোয়ালিটিকে এফেক্ট করে, প্রবাবলি এফেক্ট করে। তুমি একদম শিওর হয়ে বলতে পারো না যে এইগুলোই এফেক্ট করে। তোমার শিওর হওয়ার জন্য ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা করা দরকার। তুমি যখন কাজটা শুরু করবে তখন তোমাকে প্রবাবল অনেকগুলো ফ্যাক্টর বের করে সেই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ শুরু করতে হয়। এতগুলো ফ্যাক্টর সবাই দায়ী না, অল্প কিছু ফ্যাক্টর দায়ী, বাকি ফ্যাক্টরগুলো দায়ী না। তোমাকে কাজটা তো শুরু করতে হবে। তুমি কাজ শুরুর আগে তো তুমি জানো না কোন কোন ফ্যাক্টর দায়ী আর কোন কোন ফ্যাক্টর দায়ী না। তুমি জাস্ট ধারণা করছো, যে ধারণাটা তোমার ভুল। অর্থাৎ এই ফ্যাক্টরগুলো তুমি ধারণা করছো যে দায়ী, কিন্তু আসলে দায়ী না। সবই তোমাকে বের করতে হবে। তুমি অনেকগুলো ফ্যাক্টর নিয়ে যখন শুরু করবে, ধরা যাক 20টা ফ্যাক্টর নিয়ে শুরু করেছো, 20টা ফ্যাক্টর নিয়ে এক্সপেরিমেন্ট করাটা সহজ ব্যাপার না, বা অপোজিট ভাবে বললে প্রায় অসম্ভব ব্যাপার। তো গ্রাজুয়ালি বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে এই ফ্যাক্টরগুলোর সংখ্যা কমাতে হবে, কমাতে অল্প কিছু ফ্যাক্টরে নিয়ে আসতে হবে। এই যে অনেকগুলো ফ্যাক্টর থেকে গ্রাজুয়ালি কমাতে অল্প কিছু ফ্যাক্টরে নিয়ে আসো, এই টেকনিকটাকে বলে হোমিং ইন টেকনিক। হোমিং ইন টেকনিক। তোমাদের বইয়ে ডিজাইন অফ এক্সপেরিমেন্টের অনেক মেথড আছে, সবগুলো মেথড তোমার দরকার নাই। সবচেয়ে কমপ্লেক্স, সবচেয়ে টাইম কনজিউমিং, কিন্তু সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট দেয় এমন মেথড হচ্ছে ফুল ফ্যাক্টোরিয়াল মেথড। আমরা এই কেবল ফুল ফ্যাক্টোরিয়াল মেথডটাই পড়বো। ফুল ফ্যাক্টোরিয়াল মেথড, এটা সবচেয়ে কমপ্লেক্স, তবে খুব বেশি কমপ্লেক্স না। কিন্তু ইন্ডাস্ট্রিতে থিওরিটিক্যালি খুব বেশি কমপ্লেক্স না, প্র্যাকটিক্যালি করাটা খুবই কমপ্লেক্স। থিওরিটিক্যালি মোটেও কঠিন না, রাদার সহজ। প্র্যাকটিক্যালি করাটা খুব কঠিন ফুল ফ্যাক্টোরিয়াল। এবং প্র্যাকটিক্যালি করা কঠিন বলে সাজেস্ট করা হয়
অল্প কিছু ফ্যাক্টর নিয়ে এক্সপেরিমেন্ট করতে। তুমি যদি চারটা ফ্যাক্টর নিয়ে এক্সপেরিমেন্ট করায় অনেক কঠিন হয়ে দাঁড়ায়, অনেক কঠিন। আর যদি চারটা ফ্যাক্টরের বেশি ফ্যাক্টর নিয়ে কাজ করো সেটা অলমোস্ট ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়ায়। সুতরাং 2টা 3টা বা 4টা ফ্যাক্টর নিয়ে তুমি কাজ করবে। তার বেশি করলে থিওরিটিক্যালি করা যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা করাটা প্রায় অসম্ভব ব্যাপার। প্রতিটা ফ্যাক্টর তুমি ভাবতে পারো যে ফ্যাক্টর বলতে কি বোঝানো হচ্ছে। ধরা যাক আমি বললাম প্রোডাক্ট কোয়ালিটির জন্য অন্যতম ফ্যাক্টর যেটা এই প্রোডাক্ট কোয়ালিটিতে এফেক্ট করে, এই প্রোডাক্ট ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা প্রোডাক্ট কোয়ালিটিকে এফেক্ট করে সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের কারণে কোয়ালিটি ফল করছে। টেম্পারেচার একটা ফ্যাক্টর। তুমি হয়তো বললো যে স্পিডে লেদ মেশিনটা রোটেট করছে, সেই রোটেশনাল স্পিডটা একটা ফ্যাক্টর হতে পারে। তাহলে 2টা ফ্যাক্টর হলো। এরকম মোট 4টা ফ্যাক্টরকে তুমি আইডেন্টিফাই করো যে প্রবাবলি এই 4টা ফ্যাক্টরই সবচেয়ে সিরিয়াস। এই 4টা ফ্যাক্টর নিয়ে তুমি কাজ করো এবং প্রতিটা ফ্যাক্টরে 2টা করে লেভেল নিতে হবে। কি রকম তোমাকে বোঝাই। ধরো টেম্পারেচার একটা ফ্যাক্টর যেটা ইট হ্যাজ সিরিয়াস ইফেক্ট অন প্রোডাক্ট কোয়ালিটি। এখন ইফেক্টটা কিভাবে হচ্ছে? বর্তমান টেম্পারেচারটা বেশি বলে ইফেক্ট নাকি কম বলে ইফেক্ট কোয়ালিটির উপর ইফেক্ট পড়ছে? হতে পারে তুমি ধরা যাক তুমি বেকারি ইন্ডাস্ট্রি আছে, বেকারি কোম্পানি, বোঝানোর সুবিধার জন্য একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি বা ছোটখাটো কোম্পানি নিয়ে বলি। বেকারি, তুমি যে টেম্পারেচারে বেকিং করছো সেই টেম্পারেচারটা লো, যে কারণে বেকিংটা ঠিকমতো হচ্ছে না, অর্থাৎ কারেন্ট লেভেলটা হচ্ছে লো। তুমি ধারণা করছো টেম্পারেচারটা যদি বাড়ানো হয় তাহলে তার কোয়ালিটি বাড়বে। টেম্পারেচার যদি বাড়ানো হয়, অর্থাৎ বেকিং টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে কোয়ালিটি বাড়বে। এই যে টেম্পারেচারটা বাড়ানো হবে, এই বাড়ানোটা হচ্ছে ইমপ্রুভড লেভেল। এই বাড়ানোটা হচ্ছে যেটাতে তুমি মনে করছো বাড়ালে কোয়ালিটি ভালো হবে, সেটা হচ্ছে ইমপ্রুভড লেভেল। আর বর্তমানে যে টেম্পারেচারে করছো সেটা হচ্ছে কারেন্ট লেভেল। অর্থাৎ প্রতিটা ফ্যাক্টরের 2টা করে লেভেল আছে। একটা কারেন্ট লেভেল, কারেন্ট লেভেলটাকে মাইনাস লেভেল বলে। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য এটাকে বলে মাইনাস লেভেল। আর ইমপ্রুভড লেভেলটাকে বলা হয় প্লাস লেভেল। আমি কার্সার গুলো মার্ক করছি, কার্সার দিয়ে জায়গাগুলো মার্ক করছি, তোমরা লক্ষ্য করো। ইমপ্রুভড লেভেল হচ্ছে প্লাস লেভেল। এখন প্রতিটা ফ্যাক্টর যদি আমি 2টা ফ্যাক্টর নিয়ে অ্যানালাইসিস করি, প্রতিটার আবার 2টা করে লেভেল, তাহলে 2 টু দি পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল অ্যানালাইসিস হয়। অর্থাৎ 4টা এক্সপেরিমেন্ট করতে হবে। 4টা এক্সপেরিমেন্ট, এক একটা এক্সপেরিমেন্টই অনেকক্ষণ সময় লাগে। 4টা এক্সপেরিমেন্ট করতে অনেক সময় লাগবে, তারপরও অ্যাচিভেবল। আর যদি 2টা ফ্যাক্টরের জায়গায় তুমি 3টা ফ্যাক্টর নিয়ে কাজ করো, প্রতিটা 2টা করে লেভেল, তাহলে 2 টু দি পাওয়ার 3, 3টা ফ্যাক্টর প্রতিটা 2টা করে লেভেল, তাহলে 2 টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল অ্যানালাইসিস হবে। এতে করে 2 টু দি পাওয়ার 3 তে 8টা অ্যানালাইসিস হবে। তুমি যদি 4টা ফ্যাক্টর নিয়ে কাজ করো তাহলে তোমার 4টা ফ্যাক্টর এবং প্রতিটা 2টা করে লেভেল, তাহলে 2 টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল অ্যানালাইসিস হবে এবং 16টা অ্যানালাইসিস হবে। 16টা অ্যানালাইসিস করা খুবই কঠিন কাজ, এর চেয়ে বেশি প্রায় অসম্ভব ব্যাপার। সেই জন্য 4টা ফ্যাক্টরের বেশি নেওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার, প্র্যাকটিক্যালি করা যায় না। 16টা অ্যানালাইসিস আসলে না, আসলে 16টার জায়গায় এটা 32টা বা 48টা অ্যানালাইসিস দাঁড়ায়। তার কারণ হচ্ছে একটা এক্সপেরিমেন্ট একবার রান না করে একই এক্সপেরিমেন্ট 2 থেকে 3 বার রান করে দেখতে হয় যে এভারেজ ভ্যালুটা কি। এভারেজ ভ্যালুটা কি তোমাদের জব ডিজাইন আমি পড়িয়েছি, তাতে জব ডিজাইনে তোমাদের যদি মনে পড়ে নরমাল টাইম ক্যালকুলেট করা, নরমাল স্ট্যান্ডার্ড টাইম ক্যালকুলেট করার সময় যে টাইমটা মেজার করা হয়, আমি বলেছিলাম যে একবার মেজার না করে বহুবার মেজার করে তার এভারেজ ভ্যালুটা নেওয়াটা বেটার। এমনি একটা এক্সপেরিমেন্ট 2 টু দি পাওয়ার 4 হলে 16টা এক্সপেরিমেন্ট। এই 16টা এক্সপেরিমেন্টের প্রতিটা একাধিকবার করাই বেটার, করে এভারেজ ভ্যালু নেওয়াটাই ভালো। তার মানে কি, তুমি যদি 2 বারও করো তাহলে 32টা এক্সপেরিমেন্ট হয়। তুমি যদি 3 বার করে এভারেজ নাও, 3 বার করার পর এভারেজ ভ্যালু নাও, তাহলে 48টা এক্সপেরিমেন্ট। এটা অসম্ভব ব্যাপার।
প্রায়। সেই জন্য কোনোভাবেই 4টা ফ্যাক্টরের বেশি না নেওয়াই ভালো। ধরা যাক আমি 4টা ফ্যাক্টর নিয়ে কাজ শুরু করেছি, এ বি সি এন্ড ডি, এবং প্রতিটা 2টা করে লেভেল, মাইনাস এবং প্লাস লেভেল। মাইনাস লেভেলটা হচ্ছে কারেন্ট লেভেল, আর প্লাস লেভেলটা হচ্ছে ইমপ্রুভ লেভেল। প্লাস মানে এটা বেশি হতে হবে এমন কোনো কথা নেই, এটা কমও হতে পারে। ধরা যাক কারেন্ট লেভেল টেম্পারেচার হচ্ছে ধরা যাক 50 ডিগ্রি সেলসিয়াস, এটা মাইনাস লেভেল, কারেন্ট লেভেলটা। আমি ধারণা করছি আমি টেম্পারেচারটা বেশি রাখছি, এটা কমালে প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হবে। টেম্পারেচারটা যদি একটু কমায়, এই যে আমি কমালাম 50 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াসে কাজটা করলাম, এটাই হবে প্লাস লেভেল। প্লাস মানে বেশি তা না, প্লাস লেভেল হচ্ছে ইমপ্রুভ করার পর। এটা ইমপ্রুভ করার জন্য বেশিও হতে পারে, কমও হতে পারে। যে কোনো একটা কম্বিনেশন, একটা এক্সপেরিমেন্ট এরকম হতে পারে যে ফ্যাক্টর এ নিলাম প্লাস, তার মানে ইমপ্রুভ লেভেলটা, ফ্যাক্টর বি নিলাম, আমি নিজেই কনফিউজড, এখানে বি এর পর মাইনাস চিহ্ন থাকার কথা, মাইনাস চিহ্নটা আমি দেখতে পাচ্ছি না, এটা কি ঘটলো? অর্থাৎ এটা ইমপ্রুভ লেভেল, বি মাইনাস, অর্থাৎ বি সরি স্যার, হ্যাঁ এটা ইমপ্রুভ লেভেল, বি মাইনাস হচ্ছে মানে বি ফ্যাক্টরটা কারেন্ট লেভেলে থাকবে, সি মাইনাস অর্থাৎ সি ফ্যাক্টরও কারেন্ট লেভেলে থাকবে, এবং ডি প্লাস অর্থাৎ ডিটা ইমপ্রুভ করবে, ডিটা ইমপ্রুভ লেভেল। এখানে মাইনাস দুটো দেখা যাচ্ছে না, আমি জানি না কি হয়েছে, মাইনাস দুটো তো ছিল। এই সমস্ত সফটওয়্যার গুলো, পাইরেটেড সব সফটওয়্যার কখন কি আচরণ করে বলা কঠিন। দুটো মাইনাস নাই, এটা হবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস। ওকে, আমরা আরেকটু বেশি ব্যাখ্যা করি এক্সাম্পল দিয়ে। সরি, ব্যাখ্যা করার আগে আরো থিওরি একটু বলতে হবে। পুরো অ্যানালাইসিসে দুটা ধাপে করতে হয় অ্যানালাইসিস। প্রথম ধাপে যে অ্যানালাইসিস হয় সেটাকে বলে কম্বিনেটোরিয়াল ম্যাট্রিক্স অ্যানালাইসিস। কম্বিনেটোরিয়াল ম্যাট্রিক্স, এরপর সেখান থেকে কিছু রেজাল্ট নিয়ে পরে আনোভা অ্যানালাইসিস করা হয়। আনোভা তোমরা স্ট্যাটিস্টিক্সে জানো, আনোভা হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। তোমরা একটা ব্যাপারে কনফিউজ হবে না, তুমি বলতে পারো যে আমরা এই কোয়ালিটি কন্ট্রোলে যে আনোভা